অনেকেই বলে থাকেন বাংলাদেশ সব সম্ভবের দেশ। হ্যাঁ, এটি তো সত্যি। আর কিভাবে সব সম্ভবের দেশ হলো বাংলাদেশ? কারণ আমাদের রয়েছে অলৌকিক ক্ষমতা। আর আমরা সেই অলৌকিক ক্ষমতা এক্সারসাইজ করে সব অসম্ভবকে সম্ভব করি। উই আর কেপেবল অফ মেকিং দ্য ইম্পসিবল পসিবল। আমরা হলাম অঘটন ঘটন পরিয়সী। একটি এক কথায় প্রকাশ করেছিলাম ছোটবেলায়। বাংলায় আমরা বলি অঘটন ঘটন পরিয়সী, ইংরেজিতে সেটিকে আমরা বলি কেপেবল অফ মেকিং দ্য ইম্পসিবল পসিবল। দ্যাটস হোয়াট উই আর। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে। তো আমরা আসলে তাই, আমরা অলৌকিক ক্ষমতার অধিকারী বাংলাদেশের মানুষেরা, আর আমরা সব সম্ভবকে অসম্ভবকে সম্ভব করি। তো এর মধ্যে কিছু উদাহরণ দেওয়া যাক। আমরা প্রায়শই পত্রিকায় দেখতাম এই 5 আগস্ট পূর্ববর্তী সময়ে, বেশ অনেক বছর ধরে পত্রিকায় দেখেছি অনেক কিছু অলৌকিক ঘটনা। যেমন দেখা গেল কোনো একটি লোক বিরোধী দল করেন, তিনি বিএনপি বা অন্য দল করেন, তিনি বিদেশে থাকেন, কিংবা তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বেড রিডেন, শয্যাশায়িত, বিছানায় পড়ে আছেন, প্যারালাইজড। তো এরকম লোককে মাঝে মাঝে আমরা দেখতাম হত্যা মামলার আসামি হিসেবে। বাংলাদেশের পুলিশ তাদেরকে হত্যা মামলার আসামি করে দিত। আর মামলাগুলো দায়ের করত শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের যে অঙ্গ সংগঠনগুলো আছে, ছাত্রলীগ, যুবলীগ, এই লীগ বাহিনীরা, নানা রকম লীগ ছিল, 139 রকমের লীগ হবে হয়তো। তো সেই লীগ সদস্যরা মামলাগুলো করতেন। কার বিরুদ্ধে? প্রবাসে আছেন কোনো ব্যক্তি দীর্ঘ বছর ধরে, 10 বছর দেশে আসেননি, বা 5 বছরে, এমন কারো বিরুদ্ধে একটা হত্যা মামলার আসামি তাকে করে দিতেন। বা একটি লোক প্যারালাইজড হয়ে বিছানায় শায়িত আছে 3 বছর ধরে, তার বিরুদ্ধে একটা মামলা হয়ে যেত। হঠাৎ করে পুলিশ আসতো তাকে ধরতে, গ্রেপ্তার করতে। তো পুলিশও এসে লজ্জিত হয়েছে, অনেকবার পত্রিকায় দেখেছি। পুলিশ এসে দেখছি লোকটি প্যারালাইজড, তাকে প্রাকৃতিক কর্ম সারবার জন্য ফ্যামিলি মেম্বারদের সাহায্য নিতে হয়, তিনি বেড রিডেন 3 বছর ধরে। আর সেই লোককে পুলিশ গ্রেপ্তার করতে এসেছে, এসে দেখে সে বেড রিডেন, বিছানা থেকে উঠতে পারে না, এবং কতদিন থেকে? 3 বছর থেকে। তো পুলিশ অনেক সময় লজ্জিত হয়েছে, ফিল্ড লেভেলে যারা কাজ করে, সাব ইন্সপেক্টর বা যারা আছে, তারা লজ্জিত হয়েছে। পত্রিকায় এসেছে সেগুলো, বিভিন্ন সময় আমরা দেখেছি। আর বিদেশে যারা থাকেন তাদের কথা বলছিলাম। হ্যাঁ, পুলিশ তদন্ত করতে গিয়ে জেনেছে, ওই এলাকার ইউনিয়ন পরিষদ মেম্বার, চেয়ারম্যান, সব মাধ্যমে পুলিশ নিশ্চিত হয়েছে যে সেই লোকটি 5 বছর বা 10 বছর ধরে বিদেশে থাকছেন। সো কিভাবে তিনি সাম্প্রতিককালে ঘটে যাওয়া, তখনকার কথা বলছি, আওয়ামী লীগের তখনকার সময়, যখন যে সময় মামলা দায়ের করা হয়েছিল, সেই সময় এসে সেই লোকটি বিদেশ থেকে কিভাবে হত্যাকাণ্ড সংঘটিত করলো এবং হত্যাকাণ্ডের আসামি হিসেবে তার নাম কিভাবে মামলায় গেল। সো এই বিষয়টি পুলিশও অনেক সময় উদ্ধার করতে পারেনি। পুলিশও বিব্রত হয়েছে, শকড হয়েছে, এলাকাবাসী শকড হয়েছে, পত্রিকায় দেখে আমরা শকড হয়েছি। এবং তখনই আমরা ভেবেছি যে বাহ, মাশআল্লাহ, কি অলৌকিক ক্ষমতা আমাদের দেশের লোকদের। বিদেশে থাকছেন, হয়তো বা ডিজিটালি যুক্ত হয়ে। এই অলৌকিক ক্ষমতা আজকাল ডিজিটালিও প্রকাশ করা যায় অনেক সময়। যেমন তারেক রহমান ডিজিটালি যুক্ত হন, বিভিন্ন সমাবেশে যুক্ত হয়ে অলৌকিক বক্তব্য দেন। সেরকম অলৌকিকভাবে ডিজিটালি যুক্ত হয়ে হয়তো বা খুন করে আবার ফ্যাক্স, ফোন, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এক্স কোনো মাধ্যমে পালিয়ে গিয়েছে খুন করে। হতে পারে সেটি। অলৌকিক জগতে অনেক কিছুই ঘটে যেগুলোর ব্যাখ্যা আপাত দৃষ্টিতে পাওয়া যায় না, আর ব্যাখ্যা চাওয়ার বিষয়টি অবান্তর। কারণ অলৌকিক কোনো বিষয়ে প্রশ্ন করতে নেই। তো এই বিষয়ে আমরা প্রশ্ন করতে পারবো না, বাট কিছু অলৌকিক ঘটনা ঘটেছে আওয়ামী লীগ আমলে, আমরা দেখেছি সেটি। তা আমরা ভেবেছিলাম অতি কামেল শ্রেণীর লোক হজরত শেখ হাসিনা, শেখ হাসিনা যখন পালিয়ে গিয়েছে, তো এই বিষয়গুলো আর ঘটবে না নিশ্চয়ই। তার সঙ্গে সঙ্গে আমরা বাঙালিরা অলৌকিক ক্ষমতাও হারিয়ে ফেলেছি, এরকম একটি দীর্ঘশ্বাস হয়তো কারোর মধ্যে ছিল যে উনি পালিয়ে গিয়েছেন। তাই এই কি বলবো আমরা, হুজরাইন, হুজুর বা কামেল শ্রেণীর লোক ছিলেন, তো এই হুজরাইন পালিয়ে গিয়েছেন, তা আমাদের অলৌকিক ক্ষমতার সঙ্গে নিয়ে গিয়েছেন, আমরা বোধহয় অলৌকিক ক্ষমতা হারিয়ে ফেললাম। কিন্তু না, আমাদের আশাহত হবার কোনো কারণ নেই। আমরা আবার দেখেছি পরবর্তীতে অলৌকিক ক্ষমতা ফিরে এসেছে, এবং সেটি এখনও কেউ কেউ এক্সারসাইজ করছে। আর আরেকটি কথা আগের বারে বলতে ভুলে গিয়েছিলাম, একটু অ্যাড করে নিই। আওয়ামী লীগ আমলে যে অলৌকিক ক্ষমতাগুলো এক্সারসাইজ করা হতো, তার সবচেয়ে বড় উদাহরণ ছিল উপজেলা পর্যায়ের কোনো একজন ছাত্রলীগ নেতা। সেগুলো ঘটেছিল বাংলাদেশের লক্ষ্মীপুর জেলায়, খুব সম্ভবত লক্ষ্মীপুর জেলায় একটি, অন্য কোনো আরেকটি জেলায় আরেকটি। তো সেই সব জেলার উপজেলার কোনো একজন নেতা, ছাত্রলীগের কোনো সভাপতি, সহসভাপতি, মামলা করেছিলেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে। আর মামলাটি ছিল এই জন্যে, তখন মাহফুজা নাম একটি সরল স্বীকারোক্তি দিয়েছিলেন কোনো একটি পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে, যে তিনি 111 সরকার এই দেশে যখন ক্ষমতায় আসে, তারা যখন টেক ওভার করে, তখন তিনি একটি রিপোর্ট ছাপিয়েছিলেন
ডিজিএফআই এর সরবরাহ করা একটি রিপোর্ট, যেখানে হাসিনার কথিত দুর্নীতি বা অনেক কিছু ছিল। পরবর্তীতে দেখা গিয়েছে সেই রিপোর্টটি মেড আপ, বা রিপোর্টে যেসব তথ্য আছে সেগুলো এক্সাজারেটেড, অতিরঞ্জিত। তো সরল স্বীকারোক্তিতে তিনি বলেছিলেন যে আমি সেই ডিজিএফআই প্রোভাইডেড রিপোর্টটি ছাপিয়েছিলাম যাচাই বাছাই না করে। এটি সাংবাদিকতা জীবনে আমার একটি পরাজয় এবং এটি বাজে উদাহরণ হয়ে থাকবে, আমাকে পীড়া দিচ্ছে মানসিকভাবে। সরল স্বীকারোক্তি দিয়েছিলেন মাহফুজ আনাম। আর তাকে কেন্দ্র করে এই ছাত্রলীগের নেতা মামলা করে দিয়েছিলেন যে সেই রিপোর্টের কারণে হাসিনার কি কি মানহানি হয়েছে, হাসিনার নাজুক অনুভূতি কতটা আহত হয়েছিল, হাসিনা কীভাবে কষ্ট পেয়েছিলেন। তো সেই বিষয়ে কষ্টিত হয়ে, হাসিনার অতি কষ্টে কষ্টিত হয়ে, এই শব্দটি ডিকশনারিতে পাওয়া যাবে না প্রিয় দর্শক, দয়া করে সার্চ করবেন না। আমি মাঝে মাঝে লোককে বলতে শুনি, সো আমিও আমজনতার অংশ হিসেবে আমিও ব্যবহার করলাম। হাসিনার কষ্টে কষ্টিত হয়ে সেই নেতা মামলা করে দিলেন যে আমার নেত্রীর মানহানি হয়েছে। আর কত টাকার মানহানি হয়েছে? 61,000 কোটি টাকার। 64 জেলায় 64টি মামলা করা হয়েছিল, সম্ভবত বেড়েছিল মামলার সংখ্যা। আমার যদি মনে পড়ে 64টি মামলা হয়েছিল 9 দিনে, ওভার আ পিরিয়ড অফ 9 days। 9 দিনের একটি সময়কালে 64টি মামলা হয়েছিল আর 61,000 কোটি টাকার মানহানি হয়েছিল সেই হুজরাইন হজরত মাওলানা শেখ হাসিনার। এই দাবি ছাত্রলীগ নেতারা করেছিলেন এবং মামলাও হয়েছিল। আর মাহফুজ আনামের কথা তো বলেই লাভ নেই, তিনি জেলায় জেলায় দৌড়াচ্ছিলেন এই বয়সে। তিনি একজন বয়স্ক লোক, এটা বলতেই হবে, বয়োজ্যেষ্ঠ সাংবাদিক। সো জেলায় জেলায় তাকে দৌড়াতে হয়েছিল, নাবিশ্বাস হয়েছিল তার সেই সময় এই ভোগান্তির কারণে। সো তখন এগুলোকে বলা হতো গায়েবী মামলা। সো এরকম গায়েবী মামলা হাজার হাজার হয়েছে। র্যাব দিয়েছে অতি উৎসাহিত হয়ে, থানা পুলিশ দিয়েছে, এসবি দিয়েছে, সিআইডি দিয়েছে, সবাই গায়েবী মামলা দিয়েছে বিরোধী দলের নেতাকর্মীকে জব্দ করবার জন্য, শাস্তা করবার জন্য। আর আনফর্চুনেটলি এটি সত্যি কথা যে সেই সময়ে যেহেতু বিরোধী দল বলতে আমরা বিএনপিকে বুঝতাম, বিএনপির নেতাকর্মীরাই কিন্তু বেশি নির্যাতিত হয়েছিল, এসব গায়েবী মামলার শিকার হয়েছিল। আর কিছু কিছু ক্ষেত্রে জামায়াতে ইসলাম বা ছাত্র শিবিরের লোকেরাও নির্যাতিত হয়েছিল যথেষ্ট। আর ডিবেটেবলি হাসিনা জামাত ইসলামের নেতৃবৃন্দকে, যাদেরকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করেছিলেন, যাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার ব্যবস্থা করেছিলেন, এগুলো সবই ছিল ডিবেটেবলি কোয়েশ্চনেবল। অর্থাৎ সঠিক বিচারিক প্রক্রিয়া সেখানে ফলো করা হয়নি। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ সংস্থা, আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম, তাদেরও কিন্তু এই রায় ছিল। আমি বাড়িয়ে বলছি না, আর কেউ এখানে আবিষ্কার করবেন না যে আমি জামায়াতের পক্ষে কথা বলছি, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে পক্ষে কথা বলছি, বিষয়টি এরকম না। হ্যাঁ, জামায়াতের যেই নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছিল, যে কারোর বিরুদ্ধে যে কোনো অভিযোগ উঠতেই পারে, উঠলেই কিন্তু প্রমাণ হয় না, উঠলেই সেই অভিযোগটি প্রমাণ হয় না, আর তাকে যুদ্ধাপরাধী, তাকে দস্যু, তাকে ডাকাতি কথা বলা যায় না আইন অনুযায়ী। তো এই অভিযোগগুলো যে উঠেছিল আর সেইগুলোর বিচার হাসিনা করার চেষ্টা করেছিলেন বিশেষ আদালতে অল্প সময়ের মধ্যে, সেই বিচারিক প্রক্রিয়া সঠিক ছিল না। বিচারে যেসব প্রসিজারাল স্টেপস ফলো করতে হয়, সার্বিক যে প্রসিজার থাকে, কার্যক্রম, কার্যপদ্ধতি, সেটা ফলো করা হচ্ছিল না। তো এই অভিযোগ আছে এবং এইভাবেই অনেককে ফাঁসি দেওয়াও হয়েছে। আর সেগুলোতে সহযোগিতা করেছিল সেই সময়ের র্যাব, সেই সময়ের পুলিশ, সেই সময়ের আদালত ব্যবস্থা, সব কিছু করাপ্ট হয়ে পড়েছিল। হাসিনা সবাইকে করাপ্ট করতে পেরেছিল, কেউ প্রতিবাদ করেনি, বিচারকরাও বলেননি যে এটি তো ঠিক হচ্ছে না, এটি রাইট প্রসিজারাল স্টেপ না, এটি তো আমি ঠিক মতো ফলো করছি না, পরবর্তীতে আমার বিচারিক প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে, আমি দায়ী হব, আমি তো এটি করতে পারবো না, কেউ প্রশ্ন তোলেনি। কারণ সবাই জি হুজুর বলছিলেন। আর আমাদের নেতা, আমাদের কর্মকর্তারা, কি আমলা কি বিচার বিভাগের কর্মকর্তা যেই হন, তারা বিভিন্ন সময়ে তারা কতটা মেরুদণ্ডহীন, তারা কতটা নপুংসক, তারা কতটা আপোষকামী, তারা জি হুজুর বলতে কতটা ব্যস্ত থাকতে পারেন, তেল মারাতে তারা কতটা ওস্তাদ, সেই প্রমাণ কিন্তু তারা হাজার হাজার বার দিয়েছেন। সো এই মুহূর্তে আমি কাউকে পরোয়া করে কথা বলছি না। কেউ হয়তো বলতে পারেন আমি বিচার বিভাগ সম্পর্কে কথা বলছি, বিচারকদের সম্পর্কে অসৌজন্যমূলক কথা বলছি। হ্যাঁ, সব বিচারক সম্পর্কে অসৌজন্যমূলক কথা বলছি না, যারা ডিজার্ভ করে তাদের সম্পর্কে বলছি, এবং বলতে আমার কোনো দ্বিধা নেই। আমি কাউকেই পীর মনে করতে পারছি না এবং আমি করি না। আনকন্ডিশনাল লয়্যালটি আমার কোনো অথরিটির প্রতি নেই, কখনোই ছিল না, এখনো নেই। তাই আমি বলছি রিগার্ডলেস অফ কনসিকোয়েন্সেস, আমি বলছি তারা দুর্বৃত্তায়নের শিকার হয়েছিলেন, হাসিনা করেছিল এটি সাকসেসফুলি। সো তখনই আমরা দেখেছি আসলে কি হচ্ছে, গায়েবী মামলা, এই মামলা, সেই মামলা, মিথ্যে মামলা। তো একটু আগে বলছিলাম যে ভেবেছিলাম এগুলো থেকে আমরা বেরিয়ে এসেছি, আসিনি। যাদের মনে কষ্ট ছিল যে আমরা এগুলো থেকে বেরিয়ে গেলাম কিনা, একটু একটু ফিল করছিলেন, মিস করছিলেন, না, তাদেরকে আমরা জানাতে পারি তারা আসলে কিছু মিস করেননি। 5 আগস্ট পরবর্তী সময়ে এই দেশেও হয়েছে লাখ লাখ গায়েবী মামলা। সেখানে আমরা এমনও দেখেছি, বাদী বলছেন এক পর্যায়ে, যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে আপনি এই মামলায় ছাত্র জনতার উপর আক্রমণ, গুলিবর্ষণ, এই যে মামলা করেছেন, এখানে 500 জনকে আসামি করেছেন, 300 জনকে আসামি করেছেন, 31 জনকে আসামি করেছেন, এই এরা কারা কারা চিনেন কিনা?
তখন বাদী অনেক সময় বলেছেন না চিনি না, আমি তাদের নামই কখনো শুনিনি, কখনো দেখিনি জীবনে। তাহলে মামলা করেছেন কেন? বলেছে আমাকে বলা হয়েছে মামলা করতে। কে বলেছে? নাম এসেছে বিএনপির নেতাকর্মীদের ব্যাপারে। বিএনপি নেতাকর্মীদের যাদের ব্যাপারে ব্যক্তিগত আক্রোশ ছিল, ব্যবসা বাণিজ্যের ঝামেলা ছিল, দ্বন্দ্ব ছিল, তারা ব্যক্তিগতভাবে ঈর্ষাপরায়ণ হয়ে বা প্রতিহিংসাপরায়ণ হয়ে ওই ভিকটিমদের দিয়ে, ভিকটিম ফ্যামিলিকে দিয়ে, হ্যাঁ দেখা গিয়েছে কোনো একটি ফ্যামিলির ছেলে বা মেয়ে সেই হত্যাকাণ্ডে আহত হয়েছে, নিহত হয়েছে আনফর্চুনেটলি, সেই ফ্যামিলিকে দিয়ে বলেছে আপনাদের কিচ্ছু করতে হবে না, টাকাও আমরা দেবো, উকিলও আমরা জোগাড় করবো, মামলা দিচ্ছি এখানে সাইন করুন। তারা হয়তো বলেছে কার বিরুদ্ধে মামলা দেবো বাবা, আমি তো চিনি না। তখন বলেছে চিনবার দরকার নেই আপনার, আমরা চিনি। তো এইভাবে লক্ষ লক্ষ মামলা হয়েছে। সেই মামলা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এখনো বিব্রত, এবং তারা ভাবছেন গণহারে সেগুলো হোলসেল রিজেক্ট করবেন, বাতিল করে দিবেন এগুলোকে, এবং দিতে হবে। তাতে অনেক অসহায় মানুষ, নিরীহ মানুষ হয়রানি থেকে রক্ষা পাবে। কিছু বদমাইশ সেই কাজ করেছিল, পরবর্তীতে আলোতে এসেছে সবকিছু। হ্যাঁ, কিছু মামলা বৈধভাবে হয়েছিল, তারা সত্যিকার অর্থে খুনি ছিলেন, কিছু পুলিশ অফিসার, কিছু সরকারি আমলা, কিছু আওয়ামী বাকশালী গুন্ডা, তারা অবৈধভাবে ছাত্র জনতার উপর চড়াও হয়েছিলেন, হত্যা করেছিলেন, হত্যাকাণ্ডে যুক্ত হয়েছিলেন, তাদের বিরুদ্ধে মামলাটি থাকবে, চলবে। আর বাকি যে গায়েবী মামলাগুলো আছে সেগুলো যেতে হবে, যাওয়া উচিত জনস্বার্থে, সরকারেরও ভাবমূর্তি উজ্জ্বল হবে তাদের। তো এই পরিস্থিতিতে যেটি বলছিলাম যে আফসোস করার কারণ নেই, সেই গায়েবী মামলা ফিরে এসেছে। একটি বিশেষ মামলার ঘটনায় চোখ আটকে গেল। নিউজ পেপারের খবর, গতকাল বিভিন্ন নিউজ পেপারে এটি এসেছে, দর্শক আপনারা হয়তো দেখেছেন। তো আর সেইটি ছিল একজন অধ্যাপিকার বিরুদ্ধে মামলা। অধ্যাপিকা SM আনোয়ারা বেগম, তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপিকা ছিলেন, এবং একটার সময় তিনি পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ছিলেন, এবং ইন্টারেস্টিংলি তিনি পদত্যাগ করেছেন 2022 সালে, রিটায়ার করেছেন 2022 সালে, অধ্যাপক হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রিটায়ারমেন্টে গিয়েছেন। আর তার সঙ্গে আরেকটি তথ্য দিয়ে নিই, তিনি একজন মুক্তিযোদ্ধাও ছিলেন। আবার মুক্তিযোদ্ধা বলে আমি তাকে ক্লিন চিট দিচ্ছি না যে তিনি কোনো অপরাধ করতে পারবেন না, তার বিরুদ্ধে কোনো মামলা হতে পারবে না, এরকম না। জাস্ট বলছি তার প্রোফাইল সম্পর্কে। অধ্যাপিকা ছিলেন, রাষ্ট্রবিজ্ঞানের পিএসসির সদস্য ছিলেন, আরেকজন মুক্তিযোদ্ধা ছিলেন। তো তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। আসলে তার বিরুদ্ধে বলতে তিনি একটি বৃহত্তর মামলায়, যেই মামলায় অসংখ্য আসামি থাকে, বড় বড় মামলাগুলো, সেই মামলায় তিনি আসামিদের একজন হয়েছেন। আর সেই মামলার ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখে নিই, গল্পটি কি, মামলার পেছনের গল্পটি। আর গল্পটি হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 2024 সালের 19 জুলাই ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিপরীতে যে স্টার হোটেল আছে, ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিপরীতে থাকা স্টার হোটেলের সামনে তখন বিক্ষোভ করছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতাকর্মীরা। সেই বিক্ষোভের সময় বলা হয়েছে এই আসামিরা, মামলাভুক্ত আসামিরা, সেই ছাত্র দলের মিছিলের উপর অতর্কিতে হামলা করে তাদেরকে মারধর করে, গুলিবর্ষণ করে। এবং তখনকার ছাত্র দলের সাধারণ সম্পাদক, এবং সম্ভবত এখনও তিনি ছাত্র দলের সাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, সুজন মোল্লার চোখে গুলি লাগে তখন। আর তিনি দীর্ঘদিন হসপিটালে থেকে চিকিৎসা নিয়ে সম্প্রতি বেরিয়ে আসেন, এবং বেরিয়ে এসে তিনি 25 ফেব্রুয়ারি সূত্রাপুর থানায় একটি মামলা করেন। 25 ফেব্রুয়ারি সূত্রাপুর থানায়। আর সেই মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কর্মকর্তা এবং ছাত্রলীগের 94 জন কর্মকর্তা, কর্মচারী, অধ্যাপক সহ মোট 193 জনকে আসামি করে একটি মামলা করেন সূত্রাপুর থানায়। আর সেই মামলায় 43 নম্বর আসামি হলেন অধ্যাপিকা আনোয়ারা বেগম। আর তাকে গতকাল বুধবার সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে। আর বুধবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে, এবং পরবর্তীতে তাকে আদালতে নেওয়া হয়। সেইখানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার শুনানি হয় তার বিষয়ে, তার মামলার বিষয়ে, এবং তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তো প্রিয় দর্শক, এখানে আরেকটি কথা বলে নেওয়া ভালো, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটও কিন্তু মামলার মেরিট যাচাই বাছাই করেননি। সম্ভবত তিনিও চাপে ছিলেন। কোন চাপ আমরা জানি। এখন ক্ষমতায় আসছি করছে বিএনপি। তাদের ছাত্র দলগুলো, তাদের যুব দল, তাদের ছাত্র দল যথেষ্ট শক্তি সঞ্চার ইতিমধ্যেই করেছে, এবং সেই প্রমাণ তারা দিচ্ছে। তারা ঢাকা অচল করে দিচ্ছে, যখন তখন নগর ভবন বন্ধ করে দিচ্ছে, সব জায়গায় তালা মেরে দিচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বন্ধ করে দিচ্ছে, ক্লাস বন্ধ করে দিচ্ছে, ভিসিকে নামিয়ে ফেলছে, অধ্যাপক ইউনুসকে প্রত্যাখ্যান করে তারা নিজেরাই নির্বাচনের তারিখ ঘোষণা করে ফেলছে। তো তারা এই শক্তিগুলো সঞ্চয় করেছে গত কয়েকদিন। তো এই অবারিত শক্তি সঞ্চয় করে তারা বেশ শক্তিমান হয়ে উঠেছেন, আর সেই শক্তির জানান তারা বিভিন্নভাবে দিচ্ছেন।
সেইটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছেও পৌঁছে যাওয়া অস্বাভাবিক না। তিনিও বাস্তবতার বাইরে যাবার চিন্তা করেননি। তিনি হোলসেল জামিন রিজেক্ট করেছেন, করে তাকে আদালতে কারাগারে পাঠিয়েছেন। তো প্রিয় দর্শক, এই যে 193 জন আসামির কথা বললাম, তালিকাভুক্ত আসামি, তো এখানে অনেকেই আছেন তারা হয়তো বয়সে তরুণ ছিলেন, ছাত্রলীগ করতেন বা অন্য পজিশনে ছিলেন বিশ্ববিদ্যালয়ে। সো তাদেরকে জামিন নামঞ্জুর করা এক কথা, আর ষাটোর্ধ্ব একজন অধ্যাপিকা যিনি রিটায়ার করেছেন 2022 সালে, তো তাকে এরকম হোলসেল জামিন রিজেক্ট করে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া, এটি আমরা স্বাভাবিকভাবে দেখছি না। এখানে আইনের ব্যত্যয় ঘটেছে সুস্পষ্টভাবে। চাইলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার ডিসক্রিপশন ব্যবহার করতে পারতেন, তার যে স্বেচ্ছাধীন ক্ষমতা আছে সেটি ব্যবহার করে তিনি বলতে পারতেন যে না, অধ্যাপক আনোয়ারা বেগমকে আমি জামিন দিচ্ছি। কারণ তিনি জামিন পাওয়ার মতো একজন লোক। জামিন পাওয়ার ব্যাপারে কিছু শর্ত আছে, প্রিকন্ডিশনস আছে, প্রিরেকুইজিটস আছে, আর সেগুলো হলো একটা লোকের সামাজিক প্রোফাইল কি আছে, তার স্ট্যাটাস কি আছে। জামিন দিলে তিনি কি পালিয়ে যাবেন? তিনি কি গুরুতর কোনো অপরাধ করেছেন? হত্যা চেষ্টা মামলা, এটি হত্যা মামলা কিন্তু না। তো এরকম একটি তথাকথিত হত্যা চেষ্টা মামলা, এবং সেই মামলায় একজন তালিকাভুক্ত আসামি, একজন অধ্যাপিকা, একজন মুক্তিযোদ্ধা এবং পিএসসির সাবেক মেম্বার, তিনি পালিয়ে যেতেন এই মামলায় জামিন দিলে, এটি একটি বাচ্চাও বিশ্বাস করবে না। কিন্তু মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিশ্বাস করেছেন। সো তার যোগ্যতা নিয়ে, তার সততা নিয়ে, তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। আর হাসিনা আমলে সবাই এইভাবে করে, সমস্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, জাজ কোর্টে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ, উপজেলায় মুন্সেফরা বা অ্যাসিস্ট্যান্ট জাজেরা, প্রত্যেকটি জায়গায় আমরা দেখেছি বিচার বিভাগের দুর্বৃত্তায়ন হয়েছিল। অন্যান্য সব বিভাগের দুর্বৃত্তায়নের মতো বিচার বিভাগেরও দুর্বৃত্তায়ন হয়েছিল। আর সেই দুর্বৃত্তায়িত বিচার ব্যবস্থায় বিচারকরা তাদের মান সম্মান ভুলুণ্ঠিত করেছেন। তারা যে কতটা মেরুদণ্ডহীন, তারা কতটা দল কানা, তারা কতটা বসংবদ, সেই প্রমাণ কিন্তু তারা হাজার হাজার বার হাসিনার 15-16 বছরের শাসনামলে দিয়েছেন। তো সেই বিচারকেরাই তো ক্ষমতায় আছেন, তারাই তো কাজ করছেন। সো তারা আবার একই কাজ করবেন। এখন দল পাল্টে যাচ্ছে, ক্ষমতা পাল্টে যাচ্ছে, সেই নতুন ক্ষমতায় তো যারা হবেন তাদের আগের থেকেই তাদের সঙ্গে থাকবেন, তাদের ব্যাপারে নতজানু থাকবেন, তাদের বসংবোধ হবেন। এটি অস্বাভাবিক না, অপ্রত্যাশিত না, সেটি ঘটেছে। বাট নিন্দা করা যায় ঘটনাটি। তিনিও তাকে জামিন দিতে পারতেন, কিন্তু দেননি। তো আসলে এই হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে।